ঘাটশিলা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সেই ছোট্ট শহর যেটি উচ্চ পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির নিয়ে কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য। ঘাটশিলা ভ্রমণের প্রধান কারণ হিসেবে বলা যায় এই পাহাড়, জঙ্গল, নদীর অমোঘ টান। হয়তো ঠিক এই কারণেই আরণ্যকে স্রষ্টাও বাসা বেঁধেছিলেন এখানেই সুবর্ণরেখার তীরে। সময় এগিয়েছে, নগরায়নের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও। তা বলে হারিয়ে যায়নি সুবর্ণরেখা। হেঁটে হেঁটে নানা জায়গায় বেড়াতেন বিভূতিভূষণ। তার আরণ্যক উপন্যাসের সেই ফুলডুংরি পাহাড়, এখনো যেতে পারেন সেই সুন্দর ছোট্ট পাহাড়ে। তাই আজকের ভিডিওতে থাকবে এই ঘাটশিলায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কিভাবে পুরো জায়গাটা ঘুরে দেখবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। সড়কপথে কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব 240 কিলোমিটার। যেতে মোটামুটি সময় লাগে 5 ঘন্টার মতো। কলকাতা থেকে গাড়িতে ঘাটশিলা যেতে হলে খড়গপুর, বাহারগোড়া, ধলভূম হয়ে ঘাটশিলা যাওয়া যায়। যদিও পাহাড়গোড়া থেকে ঘাটশিলা অবধি রাস্তার অবস্থা খুব খারাপ। আরেকভাবেও যেতে পারেন, তা হলো খড়গপুর হয়ে লোধাশুলি থেকে ডান দিকে ঝাড়গ্রামের দিকে বেঁকে চিল্কিগড়, জামবনি, পাড়িহাটি, চাকুলিয়া, ধলভূমগড় হয়ে ঘাটশিলা পৌঁছানো যায়। ট্রেন অ্যাভেল করলে কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব 215 কিলোমিটার। ট্রেনে যেতে মোটামুটি সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। হাওড়া থেকে ঘাটশিলা ভ্রমণের জন্য হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সব থেকে দ্রুত। এটি সকাল 6টা 20 মিনিটে ছাড়ে। এছাড়াও রয়েছে হাওড়া ইস্পাত এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস ইত্যাদি প্রচুর ট্রেন। ট্রেন ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবার ওদিক দিয়ে ফেরার সময়ও ট্রেন ডিটেলস আমি দিয়ে রাখলাম। ঘাটশিলা স্টেশনের কাছাকাছি থাকার জন্য রয়েছে নানা মান ও দামের হোটেল। রাতমোহনা ভিউ পয়েন্টের কাছে আছে হোটেল রাতমোহনা ইন। ঘাটশিলার দহিগোড়া প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকার জন্য রয়েছে রামকৃষ্ণ মঠের অতিথিশালা। সারা বছরই ঘাটশিলা আসতে পারেন এবং আলাদা আলাদা ঋতুর আনন্দ নিতে পারেন। তবে গরমকালটা বাদ দিয়ে আসাটাই শ্রেয়। বর্ষাকাল এবং শীতকাল দুটি সময় ঘাটশিলা তার ভিন্ন রূপে অপরূপ। স্টেশন চত্বর থেকেই বেরোলে চোখে পড়বে এইরকম একটি চার্ট এবং সঙ্গে লাগোয়া রয়েছে অটো স্ট্যান্ড এবং এখান থেকে প্রাইভেট ক্যাব বুক করেও ঘোরা যায়। আপনারা চাইলে এই যে লিস্টটা রয়েছে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্টেশন থেকে অটো নিলাম। অটো মানে কি হয়েছে, আমি দুটো দিক আমি বললাম, তো দুটো দিকের থেকে কিছু কিছু স্পট আমি নিয়ে একটা অটো আমি বুক করলাম। তো সেক্ষেত্রে আমার ভাড়া পড়লো হোল ডে এই 10টা স্পট নিয়ে 1500 টাকা। আর এখন দাঁড়িয়ে আছি অটোটা নিয়ে। ফার্স্ট আমার পয়েন্ট হচ্ছে রামকৃষ্ণ মঠ। চলো ভেতরে যাই। ঘাটশিলার এই রামকৃষ্ণ মঠটি বেলুর মঠ, হাওড়া, পশ্চিমবঙ্গের একটি শাখা কেন্দ্র। এটি সারা দেশে শিক্ষা, চিকিৎসা ও ত্রাণ কাজের ক্ষেত্রে তার ক্রিয়াকলাপের জন্য সুপরিচিত। এখন 1941 সালে এটি নির্মিত হয়েছিল। তারপর 23শে মে 2004 সাল থেকে একটি ট্রাস্টির দ্বারা এই আশ্রমের দায়িত্ব গ্রহণ করার কাজ শুরু করে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। এটা ঘাটশিলা মহকুমার শহর দহিগোড়ায় 1 একর জমির ওপরে অবস্থিত।
ঘাটশিলা বললেই এক বাক্যে প্রথম বাঙালির মনে যেটা আসে বিভূতিভূষণ। হ্যাঁ, এখানেই ওনার বসত বাটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি এখন সংগ্রহশালা। লেখকের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালার নামকরণ হয়েছে গৌরীকুঞ্জ। লেখকের ব্যবহার করা নানা সামগ্রী সংরক্ষিত আছে এখানে। এটি হলো অপুর পাঠশালা, মানে এখানে এখন একটি স্কুলও চলে এই গৌরীকুঞ্জে। ঘাটশিলা ভ্রমণ সত্যি অসম্পূর্ণ থেকে যেত যদি এই গৌরীকুঞ্জতে আমি না যেতাম। এই গৌরীকুঞ্জের দেওয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প, পটঘাস শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত রয়েছে। ব্যাস, গৌরীকুঞ্জ দেখা শেষ করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, এবার চলে যাব সেই সুবর্ণরেখার তীরে, রাতমোহনা। যেতে যেতে একটুখানি দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলাম। এইটা হলো HCL, হিন্দুস্তান কপার লিমিটেডের মেন অফিস। চলে এসছি এখন রাতমোহনাতে। এই যে নদীটা দেখো তোমরা, এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এইটাই হচ্ছে রাতমোহনা। এই সুবর্ণরেখা নদীটা কিন্তু আবার গিয়ে কলকাতায় গঙ্গা নদীতে মিশেছে, ঠিক আছে। আর এই সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে গেলে পড়বে রাতমোহনা ওয়াটারফল। চলো এই দিকটায় যাই। জল যদিও এখন একদমই নেই, কিন্তু দেখা যাক। এই যে রাতমোহনা ওয়াটারফল, যদিও জলের স্রোত এখন খুবই কম, মানে মনসুনের টাইমে ডেফিনেটলি এখানে জল থাকবে। এখন তো উইন্টার, ওই জন্য জলের ফোর্সটা এখানে খুবই কম। কিন্তু জায়গাটা এত সুন্দর না, চারিদিকে মানে একদম সবুজ, মাঝখানে মোহনা নদী সুবর্ণরেখা বয়ে যাচ্ছে, আর ঠিক তার মানে সামনাসামনি এইরকম একটা সুন্দর ওয়াটারফল। অপূর্ব লাগছে, অপূর্ব। মানে ঘাটশিলাও বেশ একটা মানে শান্তিপূর্ণ জায়গা, খুব ভালো লাগছে। I'm not trying to be mean, but they just keen on some company. Yeah, on some company. You can turn the switch on any day. Let's assume life is a game we play. No one's scared of falling when they sway. You can turn the switch on any day. চলে এসছি এখন সিদ্ধেশ্বর পাহাড়, বাট এটা একটু ট্রেক আছে, মানে ধরে করো 650 মিটার ট্রেক করে উঠতে হবে, আর রাস্তাটা বেশ একটু খাড়াই আছে। দেখি যাই, আজকে শরীরটাও একটু ডাউন আছে, তো চেষ্টা তো করছি তোমাদের দেখাবার জন্য। ওপরে একটা মানে এই যে খাড়াই রাস্তাটা দিয়ে উঠছি, এই যে খাড়াই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে যে উঠছি, এই ওপরে উঠে পুরো ঘাটশিলার ভিউটা দেখা যায়। আর ওখানে একটা পুরনো শিব মন্দির আছে, আর শিব মন্দিরের যিনি পূজারী বাবা, ওনার বয়স হচ্ছে 108 বছর। তো উনি এই শিব মন্দিরেও পুজো করেন, আবার রঙ্কিনী যে মন্দির আছে এখানে খুব জাগ্রত, রঙ্কিনী মন্দিরেরও উনি
বাবা পূজারি। আমি জানি না ওনার দেখা পাবো কি না, উনি এই পাহাড়েই বলছে থাকেন। দেখা যাক, চলো হেঁটে হেঁটে উঠি। বয়স্কদের জন্য একটু প্রবলেম আছে, যাদের পায়ের সমস্যা আছে। আমি অত বয়স না হলেও আমার পায়ে প্রবলেম আছে, বেশ একটু কষ্টই হচ্ছে, কিন্তু বাচ্চারা পেরে যাবে। রাস্তাটা না বেশ খাড়া, আর সমান নয় তো, পুরো মোরামের রাস্তা, ওই জন্য একটু দেখে দেখে স্টেপ ফেলতে হচ্ছে। নামার সময় আই থিঙ্ক খুব একটা অসুবিধা হবে না, তার কারণ নামার সময় পুরোটাই উতরাই। যাই, অটো আসে, খানিকটা দূর আসে। এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা দোকান আছে, দেখো এই যে 1-150 মিটার ওঠার পরে একটা দোকান আছে, এই অবধি অটো আসে, তাও 1-2 জন হলে নিয়ে আসে। অ্যাকচুয়ালি ওরা বলছে নামার সময় এতটাই উতরাই না, প্রচণ্ড প্রবলেম হয়। এইবার জাস্ট দেখো রাস্তাটা, এটা পুরো পাথর। ওই দোকানের পর থেকে আরো 370 মিটার যেটা রয়েছে, তারপর থেকে রাস্তাটা এরকম। সো যারা আসবে বি কেয়ারফুল। খুব ভয়ানক রাস্তা। পাটা এত প্রবলেম হচ্ছে, ওই জন্য একটা লাঠি নিয়ে নিয়েছি। ওই যেখানে আর কি ওই দোকানটা ছিল, ওখানে এন্ট্রি করে ওপরে উঠতে হয়, জাস্ট নাম, কোথা থেকে আসছি আর ফোন নাম্বার। তো ওখানে এন্ট্রি করার সময় আমি বললাম পায়ে খুব ব্যথা হচ্ছে। এবার ওনারা বুঝতেও পেরেছেন, তখন আমাকে বললেন যে আপনি একটা লাঠি নিয়ে যান, এই জায়গাটা দেখো। এই রাস্তাটা দিয়ে উঠতে হবে। উপরটা আরো স্টিফ বলছে। এখান থেকে 2টো রাস্তা গেছে, বাঁ দিকটা ধরবো। বিভৎস রাস্তা। আসলে শরীরটা ঠিক থাকলে কোনো প্রবলেম ছিল না, পাটাও ঠিক নেই, শরীরটাও ঠিক নেই। নামাটা কষ্ট হবে না আশা করছি, ওঠাটাই চাপ। 650 মিটার পাহাড়ে অনেকটা। এই যে এরকম রাস্তা, এতটা উঠে এসছি, এখান থেকে একটা জায়গায় একটু বসলাম, আর পারছি না। এখানটা একটু বসলাম ছায়ার মধ্যে, পারছি না। একটু হাঁপানিটা কমে গেলে আবার উঠবো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু বহুত কষ্ট। আসছি আবার, একদম মন্দিরে পৌঁছে গিয়ে আবার আসছি।
এত কষ্ট করে অ্যাট লাস্ট রিচ করেছি। একটু বসে রেস্ট নিলাম কারণ পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল। বাট ভিউটা জাস্ট অসাধারণ। এত কষ্ট করে উঠেছি, বাট দেখাবো না, এটা হতে পারে না। চলো দেখো। নেমে গেছি অনেকটা ওই দোকান অবধি। দোকানের পর থেকে মানে সাংঘাতিক রাস্তা, মানে আমি বলবো বয়স্কদের না আসার জন্যই। এখন আবার প্লেন লাঠিটা ওই দোকানে রাখলাম, রেখে এবার যাব আমার নেক্সট ডেস্টিনেশন। চলো আবার দেখা হচ্ছে। তবে জায়গাটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আমি বারবারই বলবো বয়স্কদের না আসার জন্যই। যাদের পায়ের প্রবলেম আছে বা যারা বেশি হাঁটতে পারো না, তাদেরকে আমি রেকমেন্ড করবো না আসতে। বেশ কষ্টকর রাস্তা। চলো আবার আসছি। সিদ্ধেশ্বর পাহাড় এত কষ্ট করে দেখে এবার নেক্সট গন্তব্যের দিকে রওনা দিলাম ফুলডুংরি পাহাড়। ওটাও একটা ভীষণ পরিচিত জায়গা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুবই প্রসিদ্ধ একটা জায়গা। এই জায়গাটা পথে পড়ল, সেটা হচ্ছে গালুডি ব্যারেজ। গালুডি বাঁধ মূলত সূর্যাস্তের সময় কিন্তু অপূর্ব লাগে। কাছেই রয়েছে আদিবাসীদের গ্রাম। হেঁটে হেঁটে যেতে ভ্রমণপ্রেমীদের কিন্তু খারাপ লাগবে না। কিন্তু আমি যেহেতু সেদিন স্টে করিনি, আবার বিকেলের ট্রেনেই ব্যাক করেছিলাম, সেই কারণে আমি আর কোথাও খুব একটা নামিনি। আবার আর একটা জঙ্গলে চলে এসেছি। এবারের গন্তব্য হচ্ছে ফুলডুংরি পাহাড়। মানে এখানে একটা গল্প আছে, চলো উঠতে উঠতে বলছি। এটাও পাহাড়, দেখো রাস্তাটা দেখাই। এই ফুলডুংরি ঠিক পাহাড় বললে ভুল হবে, এটা ছোট একটা টিলা বলতে পারা যায়। কিন্তু এটা ওঠার সময়ও বেশ কষ্ট আছে। মাঝখানে পাহাড় বেয়ে ওঠার সময় সরপিল রাস্তা আর দুধারে শাল গাছের মেলা। চারিদিকের সব মিলিয়ে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, বেশ কিন্তু মনোমুগ্ধকর। যদি ওঠা যায় ওপরে খুব খারাপ কিন্তু লাগবে না। এই সেই ফুলডুংরি টিলা। বলা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেই আরণ্যক এবং চাঁদের পাহাড়ের মতো বিখ্যাত উপন্যাসের রচনা করেছিলেন। চলে এসেছি বুরুটি লেকের কাছে। দেখো লেকটা কি সুন্দর। যাবো একটু পরে, একদম লেকের কাছে যাব। বাট তার আগে এখানে একটু লাঞ্চ করছি। এখানে সব কটা ভাতের হোটেলেই মোটামুটি দেশি চিকেন পাওয়া যায়। তো দেখো এখানে এই যে দাদা, ভাতের সাথে কি কি আছে বলো? ভাত, ডাল, ভাজা, তরকারি। কি ভাজা দেবে? আলু ভাজা থাকবে, আলু ভাজা, সবজি, ডাল, চাটনি, পাপড়। তারপরে যেরকম মুরগা বলে দেশি মুরগা হয়, মাছ বলে মাছ। দেশি মুরগির প্লেট কত নাও পার প্লেট? 4 পিস থাকে আর মিলে করে 100 টাকা, 150 টাকা নেওয়া হয়। আর ভাতটা 50 মিলে 200 টাকা। মানে টোটাল দেশি মুরগি, ভাত, ডাল সবকিছু দিয়ে 200 টাকা, তাই তো? দোকান কখন খোলো দাদা? দোকান এই 6টা থেকে চালু হয়। ভোরবেলা? হ্যাঁ।
আচ্ছা, সকাল থেকে ভাত পাওয়া যায় দিদি? মানে না, পাওয়া যায় না। সকাল থেকে আমাদের কি হয় না, আমাদের এই সাফ সুতরা করতে ফুল চেয়ার হ্যান তেন এই সবজি কাটা খাবার মোটামুটি কত থেকে পাওয়া যায়? ওই 12টা থেকে পেয়ে যাবে। 12টা থেকে। আর ওদিকে কতক্ষণ থাকে? ওই মোটামুটি 5টা অবধি। আচ্ছা, আমি তো দেখাই হ্যাঁ কি রান্না করছো। এই যে আলু ভাজা হচ্ছে। এটা কি বানাচ্ছে দিদি? চিকেন কি বানানো হচ্ছে না গরম করছো? আচ্ছা আচ্ছা, একদম কাঠের জালে রান্না করো না তোমরা? হ্যাঁ, এই যে একদম দেশি স্টাইল, দেশি মুরগি, সব কিছু দেশি। চলো খাবারটা দিক আমাদের। আর এবারটা বসে বসে খেলছে। কি ডাল দাদা? মুসুর ডাল দিয়ে আছে আর মুসুর ডাল, সব কিছু মিক্স করা আছে। পাঁচটা খাবারটা না একদম গরম। এটা কি দিচ্ছ দিদি? সবজি, কি সবজি এটা? বাঁধাকপি আলু বেশ বেশ আর দিও না। মিক্স করা আছে, বাঁধাকপি আলু বেগুন। ভাজা দাও না আমাকে। খাবারটা গরম তো দারুণ লাগছে। আলু ভাজা, এই। একদম ঘরের মতো, প্রচন্ড গরম। দাদা একটু পেঁয়াজ দেবে? পেঁয়াজ পেঁয়াজ। দারুণ। চাটনি সহযোগে তো মনে হচ্ছে বাড়ির খাবার। এই যে দাদা দেশি চিকেন টেস্ট করে দেখ। ঝোলটা জাস্ট মানে অসাম, দারুণ খাবার। ঘাটশিলা ঘুরতে আসার আগে আমি অনেকের মুখে শুনেছি বুরুডি লেকটা নাকি এখানকার সব জায়গাগুলির মধ্যে সেরা একটি দর্শনীয় স্থান। ঘাটশিলা থেকে একটি 6 কিলোমিটার দূরে অবস্থিত। বুরুডি লেকের চারপাশটা ছিল শালপিয়ালের বন। এটি ব্রিটিশ শাসনে নির্মিত হয়েছিল। প্রতি বছর অক্টোবর মাসে হ্রদের তীরে 15 দিন একটা মেলা অনুষ্ঠিত হয়, বাট আমার সেটি দেখার সৌভাগ্য হয়নি। বুরুডি লেকটা দেখে চলে যেতে পারেন এই ধারাগিরি ওয়াটারফল দেখতে, বাট অনেকটা জঙ্গল হাইকিং করে যেতে হয়। আমি আর যেতে পারলাম না, কারণ সেদিন শরীরটা আমার সত্যিই খুব খারাপ ছিল, বাট আপনারা কিন্তু মিস করবেন না। শীতকাল ছাড়া এই ওয়াটারফলের জল প্রায় থাকেই না, কিন্তু এই যে জঙ্গল হাইক করে যেতে হয় এটাই একটা অন্যরকমের অ্যাডভেঞ্চার। কিন্তু আমার কপালটা সেদিন সত্যিই খারাপ ছিল, শরীরটা আর একদমই চলছিল না, তাই আর যেতে পারলাম না। এবার চলে আসছি ধীরে ধীরে স্টেশনের দিকে। রঙ্কিনী মাকে দর্শন করে এইবারে ট্রেনে ওঠার পালা। ঘাটশিলার এই রঙ্কিনী কালী মন্দিরটি রাজ্য তথা বহির রাজ্যব্যাপী খ্যাত। কালীমাতার উপাসনা করার জন্য নির্মিত হয়েছিল এই মন্দির। এখানে প্রতিষ্ঠিত কালী প্রতিমা রঙ্কিনী মাতা নামে পরিচিত। মন্দিরের পুরোহিত জানান, অতীত কাহিনী অনুসারে ঘাটশিলার এই মন্দিরটিতে নাকি নরবলি হতো। সব দেখা কমপ্লিট, আবার স্টেশনে চলে এসেছি। এখন বাজে 4:10। এবার 5:34 আমার আবার ট্রেন আছে, বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 2022। যে ট্রেনটা গেছিলো সেই ট্রেনটাই আবার রিটার্ন আসছে। এখন যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এলে উঠবো, বাড়ি যাবো। শরীরটা এত খারাপ, আর পারছি না। আমার এই একদিনের ঘাটশিলার ছোট্ট ট্রিপটা কিন্তু ছিল দারুণ। তবে আর কি, ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো রোমার জয়কে, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার।